আমি অপরাজিতা। রাস্তার অন্ধকার গলি থেকে কিভাবে এই চৌধুরী বাড়ির বউ হলাম সেটাই বলবো আপনাদের। তখন সময় 7টা। ভোলাদার চায়ের দোকানে টিম টিম করে একটা আলো জ্বলছে। মাত্র কয়েকটা পরিবার এদিকে বাস করে, তাই ইলেকট্রিসিটি এখনো পৌঁছায়নি। সন্ধ্যের পর এদিকটা বেশ থমথমে, তাই লোকজন তেমন কেউ এদিকে আসে না। ভূত প্রেত ব্রহ্মদৈত্যের ভয়ে এদিকে লোকজনের যাতায়াত কম। আমি এমনটা বলছি না, গল্পের বই আর ঠাকুমার মুখের কাহিনীতে ভূতের বাজার বেশ রমরমা। গল্প দুনিয়ায় আজও ভূতেরা এক বিশাল সাম্রাজ্য চালায়, তবে বাস্তবে ভূতের সাক্ষাৎ পেয়েছে এমন মানুষ কিন্তু বেশ কম। ভূত আছে কি নেই এ নিয়ে তর্কে যাব না, তবে এখন আমি যে জায়গার কথা বলছি এখানে কিন্তু কোনো ভূত নেই। এ হলো অমল, আর দূরে মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে যাকে আসতে দেখছেন সে বিমল। সন্ধ্যা 6টায় ভোলাদার চায়ের দোকানে চায়ের প্রথম চুমুকে আড্ডা শুরু হয়, আর রাত 8টায় চায়ের কাপের শেষ চুমুক দিয়ে আড্ডার আসর ভাঙে। ভোলাদা মাঝে মধ্যে তাদের আড্ডাতে অংশ নেয়। কিরে, এত দেরি করলি? অফিসের কাজের চাপে 4:20 ট্রেন মিস করলাম। 5:40 ট্রেনে বাড়ি ফিরেছি। আজ বড্ড ধকল গেছে রে। ভোলাদা, বেশি করে দুধ দিয়ে 2টো চা। আমি চা খেয়েছি, তুই খা। ভোলাদা, একটা দিও। কি খেয়েছিস তা আমার জানা আছে। দুধ চিনি ছাড়া গরম জল, এতে কি স্বাদ পাস? রাতের কাস্টমার বলতে এই মানিকজোড় ছাড়া আর কেউ আসে না। তাদের গল্প শুনতে শুনতে ভোলাদা সকালের বেশ কিছুটা কাজ এগিয়ে রাখে। রাতে দোকানে কাস্টমার না এলেও দিনের ছবিটা কিন্তু পুরো উল্টো। ভোর হতেই দোকানে পা ফেলার জায়গা থাকে না। ভিড় সামলাতে ভোলাদাকে রীতিমতো হিমশিম খেতে হয়। সারা দিনের কর্মব্যস্ততার পর রাতের আড্ডাতে ভোলাদার মনটাও বেশ ফুরফুরে হয়ে ওঠে। আড্ডাতে অমল বিমলের অফিসের নানান ঘটনাগুলো যেমন স্থান পায়, তেমন ভোলাদার দোকানের কাস্টমারদের বিচিত্র আচরণগুলোও স্থান পায়। দীর্ঘ 7 বছর ধরে ভোলাদার দোকানে আড্ডার আসর বসে। বিমল চায়ের শেষ চুমুকটা দিয়ে বলল, ভাই আজকে উঠে। আরে আরেকটু বস, এখনই তো এলি। চেন্নাই ভার্সেস কলকাতা, ভোলাদার চায়ের মতো এই ম্যাচটা পুরো জমে যাবে। ম্যাচ শুরু হতে এখন অনেক দেরি আছে। ঘরে 2টো সিরিয়ালের পোকা বসে আছে, ওদের হাত থেকে রিমোট পেতে রীতিমতো 2 ঘন্টা যুদ্ধ করতে হয়। সব ঘরেই একই সমস্যা। তুইও চল, একসাথে ফিরি। মা আজ ঘরে ঢুকতে বারণ করে দিয়েছে। কেন, তুই আবার কি করলি? ওই এক রোগ, কানের সামনে সানাই বাজিয়েই চলেছে। আমার কাছে কিন্তু কাকিমার রোগের কড়া ডোজ আছে। কাকিমা তার বৌমাকেও পেয়ে যাবে, আর তোকেও বিয়ে করতে হবে না। না কাকিমাকে চেঁচামেচি করতে হবে, না তোকে চেঁচামেচি শুনতে হবে। এক ডোজেই সমস্যার সমাধান। হ্যালুসিনেশন টাইপের ওষুধ কি? রাত তোর হ্যালুসিনেশন। হ্যাঁ, একটা বউকে ভাড়া করে কাকিমার সামনে হাজির কর। তুই খেপেছিস? শেষে ধরা পড়ে গেলে গুদাম ঘরে 4টে নতুন ঝাঁটা রাখা আছে, সব কটা আমার পিঠে ভাঙবে। ধরা পড়লে তবে তো। কিন্তু এমন মেয়ে পাবো কোথায়? পয়সা ফেললে বাবা মা পর্যন্ত ভাড়া পাওয়া যায়, আর বউ ভাড়া পাওয়া যাবে না? চল আমার সাথে। তোরা চললে নাকি? একটা শুভ কাজে যাচ্ছি, যদি সফল হই তবে কাল এসে গল্প শোনাবো।
দুজনে দোকান থেকে বেরিয়ে পথ দিয়ে চলতে শুরু করে। ওখানে তুই কোনো কথা বলবি না, চুপচাপ দাঁড়িয়ে থাকবি, আর হ্যাঁ, বসতে বললে বসবি না। অন্ধকারে বেশ কিছুটা পথ চলার পর এক বাড়ির সামনে এসে থামল। দরজাতে টোকা দিতেই রেনু দরজা খুলে দিল। মাসি আছে? ঘরেই আছে, আপনারা আসুন। এই মহিলাকে বিয়ে করেছি বললে বাড়িতে কেউ বিশ্বাস করবে? মুখটা বন্ধ রাখ। মাসি, কেমন আছো? আরে বিমল, আমার এখানে কি মনে করে? আমার বন্ধুটা একটু সমস্যায় পড়েছে, তাই তোমার কাছে আসা। তা কি সমস্যা শুনি? ওর মা ওর বিয়ে দিতে চায়। আমি তো আর ঘটকালি করি না যে তোর বন্ধুর জন্য মেয়ে খুঁজে দেব। না না মাসি, এই ঘটকালির কথা বলছি না। আমার বন্ধুটা এখন বিয়ে করতে চায় না, তাই যদি এমন একটা মেয়ে পেতাম যে ওর মায়ের সামনে ওর বউয়ের অভিনয় করবে, 2 মাসের জন্য হলেই হবে। বউ ভাড়া চাস, তাই তো? তাহা বলতে পারো। দিনে 500 টাকা লাগবে, 300 ওর, 200 আমার, আর 5000 টাকা অ্যাডভান্স। আরে শুধু শুধু মাসিকে পয়সা দিতে যাব কেন? আরে এ হলো দালাল, আর দালালে না দিলে তুই এখান থেকে মেয়ে নিয়ে যেতে পারবি না। গুনগুন করে কি বলছিস? হ্যাঁ, বলছে বউয়ের অভিনয় ঠিকঠাক করতে পারবে তো। এ নিয়ে তোকে ভাবতে হবে না। এক সময় থিয়েটার করত, যাত্রাতে অভিনয় করত। এ রেনু, লালিকে ডাক। আমি সেদিনই প্রথমবার অমলকে দেখলাম। উচ্চতা 5.5 ফুট মতো হবে, নির্বাক শ্রোতার মতো দাঁড়িয়ে, অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। লালি, এর বাড়িতে তোকে বউয়ের অভিনয় করতে হবে। তোর যদি কিছু জানার থাকে জানতে পারিস। আমি অমলকে উদ্দেশ্য করে বললাম, আমার একটা শর্ত আছে। কিন্তু জবাব এলো বিমলের থেকে। বলুন, কি শর্ত? আমার সামনে বিড়ি সিগারেট খাওয়া চলবে না। এ নিয়ে আপনি ভাববেন না, আমার বন্ধুর এসব অভ্যাস নেই। অমল মাসির পয়সা মিটিয়ে আমাকে কনের সাজে সাজিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পথে অবশ্য অনেক কিছু শিখিয়ে পড়িয়ে নিয়েছে, যাতে বাড়ি গিয়ে কোনো সমস্যায় না পড়তে হয়। বিমল দরজার বেল বাজাতেই অমলের মা দরজা খুলে দিল। এই মেয়ে কে? তোমার বৌমা কাকে? তুই বিয়ে করেছিস? একবার ফোন করে জানালে অন্তত বরণ ডালাটা সাজিয়ে রাখতে পারতাম। ফোন করলে তোমাদের এভাবে চমকে দিতে তো পারতো না। কেন, তুমি খুশি হওনি? খুব হয়েছি। বিয়ের কথা বলতে বলতে আমি তো প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। মা, তুমি তোমার ডান পাটা ঘরের মধ্যে রাখো। ঘরে ঢুকতেই এই বাড়ির সব কিছুই খুব পরিচিত মনে হলো। মনে হলো যেন এ বাড়িতে আমি এর আগেও অনেকবার এসেছি। এ বাড়ির প্রতিটা ইট পাথরের সাথে আমার এক নিবিড় ঘনিষ্ঠতা লক্ষ্য করলাম। ঘরে
অন্যরকম এক গন্ধ অনুভব করলাম, আর এই গন্ধ আমার বহু দিনের চেনা। নিজের অজান্তেই আমি জিজ্ঞেস করে বসলাম, পুকুর পাড়ের বটগাছটা এখনো কি আছে? কেন থাকবে না, শাশুড়ি মা নিজের হাতে ওটা লাগিয়েছিলেন। আজ বিশাল আকার ধারণ করেছে। তুমি জানলে কি করে? আমি তো তোমায় বটগাছের সম্পর্কে কিছুই বলিনি। জানি না। আচ্ছা, তোরা এত সব প্ল্যান করলি কবে? সন্ধ্যে 7টায় অমলের সাথে কথা হলো, 7:30টায় বৌদির সাথে ডিল ফাইনাল হলো। ডিল ফাইনাল মানে? মানে কথাবার্তা হলো। তাই বল, ভয় পাইয়ে দিয়েছিলি। 8টায় মন্দিরে বিয়ে দিয়ে 8:30টায় বাড়ি, আর 9টার মধ্যে আমি বাড়ি পৌঁছতে না পারলে বউয়ের ঝাঁটার বাড়ি একটাও মাটিতে পড়বে না। আমি না খাইয়ে তোকে ছাড়বো নাকি? বৌমা সিঁড়ি দিয়ে উঠে ডান দিকেই অমলের ঘর। তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার বাড়ছি। অমলের ঘরের দেওয়ালে চোখ পড়তেই চমকে উঠলাম। অমল ও আমার ছবি ঘরের দেওয়ালে টাঙানো, আর ছবিতে মালা দেওয়া। খুব ভালোভাবে লক্ষ্য করলাম ছবিটা অনেক পুরনো। বাঁদিকে ঠোঁটের তিলটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ছবিটা যে আমার নয় তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ছবির চেহারাটা একদম আমার মতো। বিমল খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে গেল, আমি ঘরে চলে এলাম। খাবার টেবিলেই জানতে পারলাম ছবিটা অমলের ঠাকুরদা শশীকান্ত চৌধুরী ও তার স্ত্রী মহামায়া দেবীর। অমলের মা তার শ্বশুর শাশুড়িকে পুত্র ও পুত্রবধূ রূপে ফিরে পেয়ে ভীষণ খুশি। অমল ঘরে ঢুকল। আপনি খাটে শুয়ে পড়ুন, আমি মেঝেতে শুচ্ছি। 2 মাস পর যখন আপনার পরিবার সবকিছু জানতে পারবে, তখন কি করবেন? তখনকারটা তখন ভাবা যাবে। আলো ছেড়ে অন্ধকার দুনিয়াতে কেন এলেন? আমার থিয়েটারের খুব শখ ছিল, ভেবেছিলাম ভবিষ্যতে সেদিকেই এগোবো। হঠাৎ বাবার হার্টের অসুখ করে। আমার চোখের সামনে বাবা মারা যাবে, এটা মেনে নিতে পারিনি। বাবাকে বাঁচাতে অন্ধকার দুনিয়াতে পা রাখতে হয়, আর মুহূর্তের মধ্যে একটু একটু করে সাজানো স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়। আপনার বাবা জানেন আপনি কি করেন? বাবাকে জানাতে সাহস হয়নি, হয়তো সাহস হবেও না কোনোদিন। একটা কোম্পানিতে ম্যানেজারের চাকরি করি, এটাই বলেছি। মাসে মাসে টাকা পাঠিয়ে দিই, সময় পেলে 2-4 দিন গিয়ে থেকে আসি। সকালে ঘুম থেকে উঠে দেখি মা আমার অপেক্ষায় বসে আছে। বৌমা, এদিকে এসো। এগুলো সবই আমার শাশুড়ি মায়ের, বিয়ের পর আমায় দিয়েছিলেন। আজ আমি নিজের হাতে এগুলো তোমায় দিচ্ছি। এগুলো আপনার কাছেই থাক না মা। বংশ পরম্পরায় এই অলংকার বাড়ির বউয়ের হাতেই থাকে। আর এই নাও এই সংসারের চাবি। এতদিন আমি সামলেছি, আজ থেকে এ সংসার তোমার। একদিন দুপুরে হাতে মেহেন্দি দিয়ে ছাদে হাত শুকোচ্ছি, এমন সময়
খাবার নিয়ে মা ছাদে এলেন। আপনি আমায় তো ডাকতে পারতেন। তুই হাতেই মেহেন্দি, খাবে কি করে? আমি খাইয়ে দিচ্ছি। পরিবারের সকলের ভালোবাসা আমাকে বুঝতেই দেয়নি যে আমি এই বাড়ির কেউ নই। এ পরিবারে কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, না শাশুড়ি বউয়ের সম্পর্ক, না স্বামী স্ত্রীর সম্পর্ক। তবুও নামহীন এক অদৃশ্য সম্পর্কে জড়িয়ে পড়েছি। আজ এ বাড়িতে আমার শেষ দিন। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। সকলেই ভালোবাসার শিকলে আমাকে বেঁধে রাখতে চায়, তবু আমাকে যেতে হবে।